This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. बीजेपी स्लोगान मोदी है तो मुमकिन है। केंद्रे बीजेपी क्षमताয় থাকার মাঝে এবার দিল্লি পুনরুদ্ধার বিজেপির। 2026-এ এই রাজ্যে কি হতে চলেছে? আপনাদের নিশ্চয়ই মনে আছে 2021 সালে একটি স্লোগান তোলা হয়েছিল, ইস বার 200 পার। কিন্তু সেবার বিজেপিকে 77-এই থামতে হয়েছিল। তবে 2026 সাল নিয়ে কিন্তু অত্যন্ত আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি তো বলছেন দিল্লিতে তাদের এই জয় দেখে নাকি তৃণমূল রীতিমতো ভয় পেয়েছে। আর এই রাজ্যের শাসক দলের সাংসদ আবার কি বলছেন? বলছেন 2026-এ 30টাও নাকি পার করতে পারবে না বিজেপি। পেঁয়াজের আকাল দিল্লিতে হারিয়ে দিয়েছিল বিজেপিকে। সালটা 1998। যমুনার জলের দূষণ দিল্লিতে ফিরিয়ে আনলো বিজেপিকে। সালটা 2025। মাঝে কেটে গেছে 27টি বছর। 27 বছর পর বিজেপির দিল্লি জয়। রাজধানী দখলকে সামনে রেখে এবার বাংলার কুর্সি হাসিলে মরিয়া গেরুয়া শিবির। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দিল্লির রায় গোটা দেশের প্রতিফলন আছে। यमुना मैया की, यमुना मैया की, यमुना मैया की। दिल्ली मिनी हिंदुस्तान है। इसी विविधता वाली दिल्ली ने भाजपा को प्रचंड जनादेश का आशीर्वाद दिया। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় নরেন্দ্র মোদীর সতীর্থ ধর্মেন্দ্র প্রধান কলকাতায় এসে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গেলেন। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी। দিল্লিতে আপের হার তৃণমূলকে ভয় পাইয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন ধর্মেন্দ্র প্রধান। 26 को बंगाल की चुनाव उत्तर कल दिल्ली में मिल ही गया, उनको थोड़ा डर आना स्वाभाविक है। सब कुछ नहीं। কেজরিওয়াল ভাঙার পর থেকেই বাংলা দখলের স্লোগানে তেজ বাড়িয়েছে বঙ্গ বিজেপির নেতারা। বাকি থাকলো বাংলা। আজকে হলো 26-এ বাংলায় হবে। আজকে আপ, কালকে বিদিশা। দিল্লিতে বিদায় নিল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। তৃণমূল শীর্ষ নেতৃত্ব চুপ থাকলেও দলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। প্রায় একই লাইনে হেঁটে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলছেন পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা একটু নিশ্চিন্ত থাকবে। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2026। অপোজিশন লিডার ওদের হবে না। অঙ্কের যা হিসেব, বলাই যায় কুণাল কল্যাণ দুজনেই রাজ্যের প্রধান বিরোধী দলকে হেলাফেলা করার পথে হেঁটেছেন। পাল্টা আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধানও। हम सरकार बनाए 19, 21 और 24। ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है और 30 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहाँ हैं और 5% हम सरकार बनाए। গত রবিবার নদিয়ার হরিণঘাটায় গিয়েও জনতার কাছে একই দাবি রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। এক বছর পরেই 26-এর দামামা বেজে যাবে বাংলায়। 5-6% ভোট বাড়ানোর টার্গেট কি পূরণ করতে পারবে বিজেপি? বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। নেড়া একবারই বেলতলায় যায়, এই নেড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। বাংলার মাটিটা অন্য। আপনি দিল্লি টিল্লি কোথায় কি হচ্ছে তাদের ব্যাপার, বাংলায় এর কোনো প্রভাব নেই। তরজায় স্পষ্ট 26 বড়ই স্পেশাল হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি তো বিজেপির হাতে গেল, এখন ইন্ডিয়ার কি হবে? মানে ইন্ডিয়া জোটের কি হবে? জাতীয় বিরোধী ঐক্য এখন জটিল প্রশ্নের মুখোমুখি। বারবার যেভাবে হার হয়েছে তাতে রাহুল গান্ধী ও কংগ্রেসের নেতৃত্ব বিরোধীরা যে মানবে না সেটাই স্বাভাবিক।
তাহলে কি এখন মোদির মুখোমুখি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে? তাকে কি সবাই মেনে নেবেন? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ভ্যালেন্টাইন্স ডে এর আগে অস্থির আবহাওয়া, কখনো উত্তরে বাতাস বইছে, কখনো বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়া আসছে। রাজনীতিতেও একই অনিশ্চয়তা। দিল্লি থেকে গেরুয়া হাওয়া বাংলাকে রাঙিয়ে দেবে, নাকি বাংলা থেকে ঘাসফুলের রেণু দিল্লিতে ছড়িয়ে পড়বে? দিল্লিতে তো কেজরিওয়াল শুধু হারেননি, 67 আসনে কংগ্রেসের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। একসঙ্গে দুটি জাতীয় দল পর্যুদস্ত, রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল। দুই নেতা পরস্পরের বিরুদ্ধে লড়েছেন, আর মহাভারতের মুসল পর্বে যা হয়েছিল ইন্ডিয়া ঐক্যও তা হয়েছে। এবার কি হবে? ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদিকে প্রধানমন্ত্রী থেকে হটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব না। রাজনৈতিক প্রয়োজনে দেশের সবসময় এটা প্রমাণিত। সেই জনতা পার্টির সময় থেকে আমরা দেখেছি, যখন যখন দেশ বিপদগ্রস্ত হয়েছে, দেশের নেতারা ভুল করলেও, রাজনৈতিক দলগুলো ভুল করলেও দেশের মানুষ এককাট্টায় সিদ্ধান্ত নিয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেছেন এবং তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে। সেটা বিধানসভা নির্বাচনেও হারিয়েছে এবং লোকসভাতেও বিজেপির সিট কমিয়ে দিয়ে তৃণমূলের সিট বেড়ে গেছে। ফলে এর ওপর দাঁড়িয়ে সারা ভারত দেখতে পাচ্ছে যে বিজেপির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, বাংলার মডেল কার্যকরী ভূমিকা নিচ্ছে। বাকিটা সবাই দেখতে পাচ্ছে। কংগ্রেস যার কাছে বারবার হারে, সেই বিজেপিকে বারবার হারায় তৃণমূল কংগ্রেস। 2021-এই বলতে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির ফলাফলের পর তৃণমূল থেকে সেই দাবিটাই ভাসিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর পর সবচেয়ে আকর্ষণীয় পোর্টফোলিও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে বিরোধী ঐক্যের নেতৃত্বে তিনি কেন নয়? ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটুখানি বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে, তবে কিছু হবে আগামী দিনে। নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। লোকসভা ভোটে বিজেপিকে বড় ধাক্কা দেওয়ার পর হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে বিরোধীদের প্রতিরোধ। মোদি নয়, রাহুল গান্ধী এখন যেন ইন্ডিয়া ঐক্যের শরিক দলগুলির নিশানা। এই গৃহযুদ্ধের পরিস্থিতি উপভোগ করছে বিজেপি। भयंकर अंतर विरोध से ग्रस्त ये समूह, उनके पास कोई एजेंडा नहीं है, कोई लक्ष्य नहीं है, कोई टारगेट नहीं है, सिर्फ एक रिएक्शनरी फोर्स है जिसको अनेक प्रांत में लोगों ने हराया है। अभी अभी दिल्ली ने दोनों को हराया। इंडिया गठबंधन देश में बिखर चुका है। इंडिया गठबंधन और मजबूत होगा। हम और आप लोग अपनी कई बार हार से बहुत कुछ सीखते हैं। हार से सीखना ही आने वाले समय के लिए रास्ता बनाता है। अखिलेश यादवকে আশাবাদী হতেই হবে, কারণ 2027-এ উত্তরপ্রদেশে ভোট এবং তিনি যোগীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বসে রয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশে ইন্ডিয়া ঐক্যবদ্ধ হয়ে না লড়লে লোকসভার অ্যাকশন রিপ্লে হবে না। কংগ্রেস ও সবার ফ্রেন্ডলি ফাইটে হাসতে হাসতে জিতে যাবে বিজেপি। হরিয়ানা ও দিল্লিতে সেটাই হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ছোট রাজ্য, বড় জয়, দাবিদার অনেক। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দিল্লির মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। কেজরিওয়ালকে হারিয়ে ফ্রন্ট রানার পরবেশ বর্মা, এছাড়াও আরও 8 জনের নাম রয়েছে তালিকায়। তো কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে সে প্রশ্নের উত্তর সময় বলবে। কিন্তু যে বিষয়টা নিয়ে অনেকেরই ওই চোখ কপালে উঠে যাওয়া বলে, সেটা হয়েছে তা হলো একটা ভিডিও। সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে? সেই ভিডিওতে দেখা যাচ্ছে আতিশি মারলেনা মানে বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি জয়ী হয়েছেন ঠিকই, কিন্তু তার দল মানে আম আদমি পার্টি যেভাবে মুখ থুবড়ে পড়েছে, ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, তারপর সেদিনই রাতে এরকম উৎসবে নাচলেন কি করে তিনি? এ প্রশ্ন কিন্তু অনেককেই ভাবাচ্ছে। কালকাজিতে জয় নিশ্চিত হওয়ার পরেই উৎসবে মাতলেন আতিশি মারলেনা। ততক্ষণে আম আদমি পার্টির বিদায় স্পষ্ট। মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াতে চলেছেন, কিন্তু মারলেনাকে দেখে কে বলবে সে কথা? सबसे पहले तो मैं कालकाजी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ, जो उन्होंने मुझ पर भरोसा दिखाया
मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। दिन पेरिये रात हलो, কালকাজিতে বিজয় মিছিল সেরে নিলেন মার্লেনা। নাচে বিরাম নেই। দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির উৎসবকেও যেন ছাপিয়ে গেল আতিশীর নাচ। রবিবার সকালে চনমনে মেজাজেই উপরাজ্যপালের বাসভবনে গেলেন, ইস্তফা দিয়ে দিলেন। আতিশীকে ধরেই নিয়েছিলেন দিল্লির বিরোধী দলনেত্রী তিনিই হচ্ছেন। ক্যাবিনেট মন্ত্রীর সমান সুযোগ সুবিধা, ঝামেলা নেই, তাই কি এত আনন্দ? এদিকে দিল্লি খুইয়ে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল যেন নিঃসঙ্গ সম্রাট। সঞ্জয় সিং সহ হাতে গোনা কয়েকজন অনুগামী তার বাসভবনে গিয়ে দেখা করলেন। কেজরির হার স্বাতী মালিওয়ালের কাছে দুর্যোধনের দর্পচূর্ণ। দুঃশাসনের উরুভঙ্গ। দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন কেজরিওয়ালের বাসভবনে নিগৃহীত হওয়ার অভিযোগ তুলেছিলেন। তারপরেই আপ ত্যাগ করেন। দিল্লিতে কেজরির হারের পর দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য পোস্ট করেছিলেন। রবিবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিলেন, তুলোধনা করলেন आतिशी मार्लेना केও। ऐसे में आतिशी मार्लेना जी ने ना सिर्फ इस हार के बाद एक रोड शो निकाला सेलिब्रेट करने के लिए, उन्होंने उस रोड शो में डांस भी करा। तो ये विजुअल्स बहुत चौंका देने वाले हैं। और आतिशी जी क्या सेलिब्रेट करना चाह रही हैं? पूरी की पूरी पार्टी की इतनी बुरी तरीके से हार को वो सेलिब्रेट करना चाह रही हैं। तो मुझे लगता है आतिशी जी को शर्म आनी चाहिए और सत्ता का इतना भी लालच नहीं होना चाहिए कि इंसान इंसानियत ही भूल जाए। পরাজিত আপ শিবিরেই যত আলোড়ন, তুলনায় বিজয়ী বিজেপি শিবির অনেক সংযত। গ্রামের বাড়িতে গিয়ে বাবা সাহেব সিং বর্মার সমাধিতে শ্রদ্ধা জানালেন জায়ান্ট কিলার প্রবেশ বর্মা। মোদির নামে জয়ধ্বনি উঠল। दिल्ली की जनता ने प्रधानमंत्री मोदी जी के ऊपर में विश्वास किया है। ये जीत का श्रेय अगर किसी को जाता है तो हमारे प्रधानमंत्री मोदी जी को जाता है। देश में जो उन्होंने पिछले 10 वर्षों में काम किए हैं, दिल्ली की जनता ने ये माना कि अगर दिल्ली को कोई संवार सकता है, कोई अच्छा बना सकता है, तो वो प्रधानमंत्री मोदी जी ही बना सकते हैं। কেজরিওয়ালকে হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী দৌড়ে প্রথম প্রবেশ বর্মা। দিল্লিতে বিজেপি সভাপতি ও দক্ষ সংগঠক বীরেন্দ্র সচদেবও আলোচনায়। সংঘ ঘনিষ্ঠ লো প্রোফাইল নেতা অজয় মাহওয়ার চমকে দিতে পারেন। পূর্বাঞ্চলীয় ভোট সমীকরণ মাথায় রাখলে লটারি লাগতে পারে অজয় ভার্মার। পূর্বাঞ্চলীয় হিসেবেই মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন পঙ্কজ সিংও। প্রাদেশিক রাজনীতি মাথায় রাখলে শিখ সম্প্রদায়ের মনজিন্দর সিং সিরসাও দৌড়ে আছেন। अरविंद केजरीवाल जी को तो शराब लगा है, दिल्ली के लोगों का शराब लगा है, दिल्ली की महिलाओं का शराब लगा है, उन बहनों का शराब लगा है जिनके भाई इन्होंने शराबी को भी नशे में धकेल दिए थे, उनका शराब लगा है जिनको गंदे पानी के कारण जिनके बच्चे 21,000 लोग दिल्ली में गंदा पानी पीने से मारे गए, उन परिवारों का शराब लगा है। কেন্দ্রীয় মন্ত্রী থাকার অভিজ্ঞতা রয়েছে স্মৃতি ইরানি ও মীনাক্ষী লেখির। এই দুজন ভোটের লড়াইয়ে ছিলেন না, তবে মুখ্যমন্ত্রীত্বের আলোচনায় রয়েছেন। সতীশ উপাধ্যায়কে নিয়েও কথা হচ্ছে। देखिए, देश के प्रधानमंत्री हमारा शीर्ष नेतृत्व जो लगातार हमको मार्गदर्शन करता रहा है, हम तो उनके बहुत आभारी हैं कि उन्हीं के मार्गदर्शन में इतनी ऐतिहासिक विजय भारतीय जनता पार्टी को दिल्ली में मिली है, कमल खिला है। 25 साल बाद दोबारा से भारतीय जनता पार्टी शासन में आई है और मैं कह सकता हूं कि उन्हीं के मार्गदर्शन में दिल्ली का गौरव पुनः लौट करके आएगा। দিল্লির মুখ্যমন্ত্রী বাছাই কি বিজেপির কাছে এখন মিষ্টি মুশকিল? বড় জয় এসছে, অনেক প্রার্থী, অনেক দাবিদার। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এবার জন্মদিনে ঘরেই নেই মেয়ে, পড়ে আছে শুধু স্মৃতিটুকু। আজ থেকে ঠিক 6 মাস আগে আরজিকর হাসপাতালে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তিলোত্তমাকে। তারপর 6 মাস কেটে গেছে, সময়টা নেহাত কম নয়, কিন্তু আজও সঠিকভাবে বিচার মেলেনি, বলছেন হতভাগ্য বাবা মা। মানুষের সেবা করবে, অনেক ভালো থাকবে, আমাদের ডেকে বলবে যে অত বড় ডাক্তারের বাবা মা। সেইখানে যখন আমরা শুনি নির্যাতিতার বাবা মা, এটা শুনতেই খুব কষ্ট হয়। টান টান করে পাতা বিছানার চাদর, গোছানো ড্রেসিং টেবিল থেকে বুক সেলফ। কে বলবে 6 মাস এই ঘরে কেউ নেই, কিন্তু বাবা মায়ের মন তো আদলে মেয়ের স্মৃতি। বাড়ি জুড়ে এখন শুধুই স্মৃতি আর সঙ্গী চোখের জল। আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে TV9 বাংলা। জন্মদিনে
এই ঘরটার ছবি অন্যরকম হতে পারত। আজ 32তম জন্মদিন তিলোত্তমার, সে তিলোত্তমার নেই। তবে তিলোত্তমার ব্যবহৃত জিনিস, এই ঘড়ি কাকু বলছিলেন, অর্থাৎ তিলোত্তমার বাবা, যে গত বছর কিনে দিয়েছেন এই ঘড়ি, মেয়ে পড়েছে 2 বার, আর মেয়ে পড়তে পারল না। এই জন্মদিনে এই ঘরটায় এসে এই একাধিক ব্যবহৃত জিনিস দেখে কার্যত মনের যে উপলব্ধি তা প্রকাশ করা যাবে না, তার কারণ তিলোত্তমা শেয়ার নেই। এই ঘরটা ওর খুব প্রিয় ছিল। এই খাটটা সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসতো খাট থেকে আর নামতেই চাইতো না। আমার খাটটা আমার ভীষণ ভালো লাগে, এখান থেকে আর আমাকে নামতে বলো না, তোমরাও আসো এখানে একসঙ্গে আমার সাথে বসো। এই যে বই টই পড়ে রয়েছে, ছোটোবেলায় যে গান শিখতো আলমারিটাও ওখানে আছে, এই হারমোনিয়ামটাও ওখানে আছে। এই আলমারিটাও রিসেন্ট বানিয়েছিল ও, 9 আগস্টের হয়তো 3-4 মাস আগে বানিয়েছিল। 9 আগস্ট আরজিকর হাসপাতালের নৃশংস অত্যাচারে মৃত্যু হয়েছিল তরুণী চিকিৎসকের। সেই খুন ধর্ষণের ঘটনারও 6 মাস। এখানে বসে দুদণ্ড জিরিয়ে নিত তিলোত্তমা, কিন্তু আজকে জন্মদিনে এইটা দেখাতে ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। এই ড্রেসিং টেবিল এখানেই সাজগোজ করতো, একাধিক সাজ সরঞ্জাম পড়ে রয়েছে, ব্যবহার করার জন্য যার থাকার সে নেই। একটা ঘৃণ্য অপরাধ, এবং সেই অপরাধের জেরে তিলোত্তমা, যে তিলোত্তমার জন্য গোটা দেশ উত্তাল হয়েছে, সেই তিলোত্তমার এই ব্যবহৃত জিনিসগুলো দেখে মায়ের চোখে জল আসবে, এটাই তো স্বাভাবিক। অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত, কিন্তু তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারীদের দাবি এখনো মেলেনি সঠিক বিচার। তাদের দাবি শুধু সঞ্জয় নয়, ঘটনায় জড়িত আরও অনেকে। মুখ্যমন্ত্রী সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন। আমরা চাইছি না, কারণ প্রত্যক্ষদর্শী তো কেউ নেই, সঞ্জয়ই জানে কে কারা কারা জড়িত। ওকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এখানেই অধরা থেকে যাবে বিচারটা। কারা কারা দোষী তাদের আড়াল তো প্রথম দিন থেকেই করা হয়েছে, তারা আড়ালেই থেকে যাবে। আমরা চাই সঞ্জয় কোনো না কোনো দিন হয়তো মুখ খুলবে, আসল দোষীরা ধরা পড়বে, এবং সকলের সাজা চাই আমরা একসঙ্গে। তিলোত্তমার খুন ধর্ষণে সিবিআই যেভাবে তদন্ত করেছে তাতে খুশি নয় পরিবার। রাজ্য সরকারের ভূমিকাতেও অসন্তুষ্ট তারা। জন্মদিনে তার যে ন্যায় বিচার পাওয়ার যে উপহার, ওটাই মেইন সবার কাছে অনুরোধ থাকবে। তারা সবাই আন্দোলনকে আরও জোরদার না করলে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো না। সুতরাং আন্দোলনকে আরও জোরদার করতে বিভিন্নভাবে তাকে মানে সরকারকে দেখিয়ে দিতে হবে যে সাধারণ লোক আমাদের পাশে আছে। এই প্রেক্ষাপটে মেয়ের জন্মদিনে বিচার চেয়ে ফের পথে নামলেন তিলোত্তমার মা বাবা। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। কতটা পথ পেরোলে সঠিক বিচার পাওয়া যায়? তিলোত্তমার মা বাবা হয়তো এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন। মেয়ের জন্মদিন, কলকাতায় মিছিল হলো, তারা আবারও রাস্তায় নামলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল হলো, আর আজ সন্ধ্যের দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে তাদের সঙ্গে দেখাও করেন। শনিবার আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেছেন তিলোত্তমার মা বাবা, আর রবিবার মেয়ের জন্মদিনে বিচার চেয়ে ফের পথে নামলেন মা বাবা, হাঁটলেন মিছিলের পুরো ভাগে। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমাদের মেয়ের মৃত্যুটা যখন এখন রাজনৈতিক জায়গায় পৌঁছে গেছে, রাজনীতিক যারা রাজ্য প্রশাসনই আমাদের বিচারটা পেতে দিচ্ছে না, সেই জন্য আমরা সব জায়গায় যাচ্ছি। এছাড়া আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এই মিছিলটা কাদের জন্য, মূলত কাদের ঘুম ভাঙা? প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য, প্রশাসন যারা বিরোধিতা করে তাদের ঘুম ভাঙানোর জন্য। জন্মদিনেই তিলোত্তমা খুন ধর্ষণের 6 মাস সঠিক বিচারের দাবিতে কলেজ স্কোয়ার থেকে আরজিকর মেডিকেল কলেজ পর্যন্ত মিছিল করেন নাগরিক সমাজের প্রতিনিধি ও চিকিৎসকরা। মিছিল আরজিকরে ঢুকতে গেলে প্রাথমিকভাবে বাধা দেয় সুপ্রিম কোর্টের নির্দেশে সুরক্ষায় মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী। এরপর পূর্ণব্রত গুণ সহ আরও 3 প্রতিনিধি ভেতরে ঢোকেন। 2024 আরজিকরের যে নৃশংসতা, সেই নৃশংসতাকে ভুলে যাওয়া মানে আগামী দিন এই রাজ্যে ধর্ষক এবং খুনিদের মুক্তাঞ্চল হবে। তাই আমাদের প্রতিবাদের রাস্তায় থাকতে হবে যতদিন না আমরা এই রাজ্যকে এই জঞ্জাল মুক্ত করতে পারি। এদিন তিলোত্তমার জন্মদিন উপলক্ষে বিচার চেয়ে কালীঘাটে পুজো দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সঞ্জয় রায় একা দোষী নয়, আসল দোষী তাতে ধরা পড়ে, সেই জন্যই আমরা এই পুজোটা দিতে যাচ্ছি। সোদপুর থেকে শুরু করে একাধিক জায়গায় তিলোত্তমার স্মরণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তিলোত্তমার এই মাটিতেই তার শৈশব কেটেছিল। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে
এলাকার বাসিন্দারা এবং তিলোত্তমার পরিবারের সহযোগিতায় বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা যারা আসছেন চিকিৎসা করাতে, তাদের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। আমরা যেহেতু ডাক্তার এবং তিনিও একজন ডাক্তার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তাকে যদি আমরা কিছু ডেডিকেট করতে পারি, সেটা একমাত্র ডাক্তারি দিয়েই করতে পারি। তাই আজকে আমরা এই মানুষের সাহায্য সেবা বলবো না, মানুষের পাশে যতটা সম্ভব সাথে থাকার চেষ্টা করেছি। রবিবার তিলোত্তমার বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন তিলোত্তমার মা বাবার সঙ্গে। পরিবার যা বলছে সমর্থন করি। ডিএনএ রিপোর্ট এবং ফরেনসিক প্রত্যেকটাতেই ধোঁয়াশা যুক্ত আছে। যারা তদন্ত করছেন ও যারা বিচার করছেন তারা এর মীমাংসা করুন, এটা আমরা চাই। নইলে পথই পথ দেখাবে, পরিবার সঙ্গে থাকবে, সবাই আমরা রাস্তায় নামবো। এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য করছে। আর ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ার মৃত্যুকে ঘিরে, তো দেখা তো গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা পেমেন্ট করেছে। এখন এসব আজকের মিছিলও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত। রাজনৈতিক তরজা তো চলছেই, কিন্তু আন্দোলনকারীদের প্রশ্ন, সঠিক বিচার মিলবে কবে? সৌরভ দত্ত, অনন্ত চট্টোপাধ্যায় ও কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নিউটাউনে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের জালে টোটো চালক। যেই টোটো চালক ওই নাবালিকার পরিচিত ছিলেন, ওই নাবালিকার টোটোতে ওঠে। তারপর এই মর্মান্তিক, লজ্জাজনক, ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। এবং এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ওই টোটো চালক একা এই ঘটনা ঘটিয়েছেন নাকি এর পেছনে অন্য কেউ বা কারা জড়িত রয়েছে? এই যাবতীয় বিষয় এই মুহূর্তে তদন্তের নিরিখে রয়েছে এবং এই মুহূর্তে গোটা বিষয়টা দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার তখন প্রায় রাত 10টা, মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল অষ্টম শ্রেণীর ছাত্রী। চিঠিতে লিখে গিয়েছিল আর ফিরবে না। সেই রাতেই তন্ন তন্ন খোঁজ শুরু করেন বাবা মা। নিউটাউন থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়, পাওয়া যায়নি। সকালে অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় লোহাপুলের ধারে নির্জন ঝোপে। পিছনে কার হাত? খুঁজতে সংলগ্ন এলাকার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। 7টি সিসিটিভি ক্যামেরা খুঁজে মিলল ব্রেক থ্রু। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক টোটো চালকের সঙ্গে কথা বলছে কিশোরী, তারপর চালকের পাশের সিটে উঠে বসে। এই ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায়, গৌরাঙ্গনগরের বাসিন্দা। নাবালিকাকে বাড়ি ছেড়ে দেওয়ার নামে টোটোয় তোলে সৌমিত্র। পরিচিত হওয়ায় উঠেও পড়ে ছাত্রী। আরো কয়েকটি ভাড়া তুলে বাড়ি ফিরবে এই অছিলায় নিউটাউনে নিয়ে আসে। লোহাপুলের যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি যে নির্জন অভিযুক্ত জানত। পুলিশের প্রাথমিক অনুমান, বাধা দেওয়ার সুযোগ না দিয়ে মুখ চেপে বেড়া ঘেরা জায়গায় ছাত্রীকে টেনে নিয়ে যায় ওই টোটো চালক। সেখানেই ধর্ষণ করে খুন করে। এর ফাঁসি দিলে ফাঁসি হবে, কিন্তু এর নিজস্ব তো কোনো সেন্স নেই এদের কোনো, যে চিন্তা ভাবনা কোনটা ভালো কোনটা ঠিক বেঠিকের কোনো হিসেব রাখে না এরা। মূলত 9:50 থেকে 10টা নাগাদ বাড়ি থেকে বেরোয়, আর এই রাস্তার ওপরই হাঁটাহাঁটি করছিল। ঠিক টোটো চালক চলে আসে মূলত 11টা থেকে 11:30 নাগাদ। এইখান থেকেই, অর্থাৎ এই যে 3 মাথার মোড়, এখান থেকেই সেই নাবালিকাকে তুলে নিউটাউনের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। 10টার কাছাকাছি, between 9 and 10 she left her home. তো ওর পরে before 2:30 the incident happened. পুলিশ বলছে রাত 2:30 নাগাদ মৃত্যু হয় নাবালিকার। তাকে টোটোয় উঠতে দেখা যায় রাত 11টা, 11:30 নাগাদ। মাঝের সময় কোথায় কোথায় নিয়ে গিয়েছিল অভিযুক্ত। ধৃতের কাছে মোবাইল ফোন না থাকায় পুলিশ ধন্দে। একের বেশি ব্যক্তি জড়িত কিনা সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে প্রতিদিন স্ত্রীকে সঙ্গে নিয়েই টোটো চালাতো সৌমিত্র। ঘটনার দিনই স্ত্রী ছিলেন না। ঘটনার পরেও একেবারেই নিরুত্তাপ ছিল অভিযুক্ত। পরের দিন টোটো নিয়ে বেরোয়, স্ত্রীর সামনেই তাকে গ্রেফতার করা হয়। ও তো গাড়ি চালিয়ে 12টার দিকে এলো, এসে আমি উঠলাম, আমাকে ডাক দিল, আমি খুলে দিলাম তালা। আমিও মাঝে মাঝে যাই ওর সঙ্গে, এটা হয় মাঝে মাঝেই হয়, আমি দুজন একসঙ্গেই যাই। না, এবার কোনো মানুষকে দেখে ওরকম কিছু মনে হয় না। কোনো মানুষকে দেখে মনে হয় এরকম যে কে কি করতে পারে।
আমার কোনোদিন আমার পরে ঢুকতো, কোনোদিন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, তারপরে গিয়ে দুজনে ওই স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে আসতো। মৃতার বান্ধবীর সঙ্গেও কথা বলেছিলাম আমরা। স্কুলে পড়তো একসঙ্গে? কোন ক্লাসে পড়ো তুমি? আমি 8C। আচ্ছা, আর ও মানে তোমাকে কিছু বলেছিল, কোনো সমস্যা রয়েছে, ঝামেলা হয়েছে বাড়িতে? না, ওইসব নিয়ে ও কিছু বলেনি আমাকে। আচ্ছা, কোনো ছেলেদের সঙ্গে মিশতো না, শুধু আমার সঙ্গে আর একটা মেয়ে আছে, সুমনা বলে মেয়ে আছে একটা, ও আমার সঙ্গে আর ওর সঙ্গে পুরো ক্লোজলি মিশতো। মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মেয়ে। এলাকাতেই যে এত ভয়াবহ কাণ্ড ঘটে যাবে গুণাক্ষরেও ভাবেননি পরিজনরা। অভিযুক্তের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত কোর্ট। কড়া শাস্তি চাইছে পরিবার। সুশোভন ও রঞ্জিতের রিপোর্ট, TV9 বাংলা। নিউটাউনে ধর্ষণ খুনের অভিযোগ, আর এরপরে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর নিউটাউনে এমন কিছু জায়গা রয়েছে যেগুলি নির্জন এবং রাতে আলো পর্যন্ত থাকে না। সেই জায়গাগুলো কি অপরাধীদের কাছে ব্ল্যাক স্পট হিসেবে পরিণত হচ্ছে? নিউটাউন কলকাতার উপনগরী, রাজ্যের গর্ব বললেও ভুল বলা হবে না। এখানেই বিশ্ব বাংলা গেট, নামি সব শপিং মল, বড় বড় অভিজাত আবাসন, বহু আইটি সংস্থার অফিস এখানেই। সেই নিউটাউনের বুকে ক্লাস 8-এর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। যে জায়গায় দেহ উদ্ধার হয়েছে সেটা একেবারেই নির্জন, তার জালিতে ঘেরা ঝোপ। ঘটনাস্থল তো বটেই, আশেপাশে পর্যন্ত কোথাও সিসিটিভি নেই। এলাকার অনেক ফাঁকা জায়গা আছে যেখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে এই নির্জন জায়গাগুলি অপরাধীদের ব্ল্যাক স্পট হয়ে উঠছে। রাত হলে তো এইসব পোস্টে সেরকম খুব একটা লাইট জ্বলে না। ওই দেখা গেল 5টা নেমে আছে, 1টা জ্বলছে। এখন তো বোঝাই যায় না, কারণ এখানে গাছপালা জঙ্গল আছে, সামনে ভেরি আছে, কুলবাগান আরে আছে। কিছু করে মানে যদি কিছু করেও যায়, দুর্ঘটনা ঘটে যায়, সেরকম তো রাত্রেবেলা কোনো প্রশাসনের ব্যবস্থাও থাকবে না, কোনো লোকজনের ব্যবস্থাই থাকবে না। ঘটনার রাতেই নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছিল। নিজেরাও হন্যে হয়ে মেয়েকে খুঁজেছেন, পুলিশ পায়নি। সকালে দেহ উদ্ধার হয়। এই নির্জন এলাকাগুলিতে নজরদারির অভাবেই কি এত বড় বিপদ ঘটে গেল? কুণাল ঘোষ অবশ্য এই ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক দেখতে পাচ্ছেন না। ফলে এটা হঠাৎ কেন নিউটাউনে হচ্ছে, কেন অমুক জায়গায় হচ্ছে, কেন তমুক জায়গায় হচ্ছে, এটা কে কিভাবে এর উত্তর দেবে? এই আদিম প্রবৃত্তি, পৈশাচিক অপরাধ, এটার সঙ্গে সাধারণ আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। পাল্টা বিরোধীদের অভিযোগ, গ্রামীণ এলাকা জঙ্গল মানেই কি সেখান দিয়ে মহিলা যেতে পারবে না? সেখানে গেলেই সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে ক্ষতবিক্ষত করে। এটা কি আমাদের, এটা কি ভারতবর্ষ? এখানে বললাম না, এখানে ওইটাই হচ্ছে সিস্টেম, যে যারা করছে তারা জেনে গেছে যে এটা আমাদের সরকার। নিউটাউন গড়ে ওঠা নতুন শহর, সেইখানে কিশোরী ধর্ষণ এবং খুন, সরকারের কিন্তু কোনো তাপুত্তাপ নেই, সরকার নির্বিকার। স্থানীয়দের ক্ষোভ, পুলিশের নজরদারি থাকলে হয়তো নাবালিকার এই মর্মান্তিক পরিণতি হতো না। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, পুলিশের নজরদারি চোখে পড়ে না, কিন্তু যদি কিছু ঘটে যায় তার দায় কে নেবে, সেই প্রশ্ন উঠছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। ধর্ষণ খুনে 5 মাসের 7 ফাঁসির সাজা শুনিয়েছে রাজ্য। তারপর নারী নিগ্রহ থামছে কোথায়? এই দেখুন না, জলপাইগুড়িতে সেখানে ক্লাস 8-এর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ, এবং কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে? তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এদিকে আমরা যদি একটু খড়দার দিকে নজর রাখি, সেখানেও এক প্রাক্তন পুলিশ কর্তা, তার মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। বহরমপুর, সেখানেও নারী নিগ্রহের অভিযোগ। আর কত অন্যায়! তিলোত্তমা ধর্ষণ খুনের পর 6 মাস পার, তারপর জয়নগর, ফরাক্কা, গুরাম থেকে নিউটাউন, পরপর ধর্ষণ খুন রাজ্যে, শাস্তিও হচ্ছে, কিন্তু সামাজিক ব্যাধি থামছে কই? জলপাইগুড়ি, বহরমপুর ও খড়দা ফের ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ। জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত খোদ শাসক নেতার ভাইপো। অভিযুক্ত টোটো চালক জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা, কাকা গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান। অভিযুক্ত টোটোয় চেপে মাঝে মধ্যে স্কুলে যেত 8ম শ্রেণীর ছাত্রী। নির্যাতিতার পরিবারের অভিযোগ, কিছুদিন আগে নাবালিকাকে তিস্তা উদ্যান এলাকায় নিয়ে যায় ওই টোটো চালক। চকোলেট খাইয়ে বেহুশ করে ধর্ষণ করে। কাউকে কিছু বললে তার মাকে মেরে ফেলার ভয় দেখায়। দিন কয়েক পরে নাবালিকাকে একটি প্রেগন্যান্সি কিট পাঠিয়ে দেয় অভিযুক্ত। মেয়ের ব্যাগ গোছাতে গিয়ে মা প্রেগন্যান্সি কিটটি দেখতে পান। চেপে ধরতে সবটা জানায় ছাত্রী। আমাদের পাশের বাড়ি, পাশের দিকে টোটো, ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না।
এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। পক্সো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্জন স্থানে নিয়ে গিয়ে রেপ করে, এটা ছিল অভিযোগ আর কি। পুলিশ কাস্টডি প্রেয়ার ছিল 5 দিনের, লাঞ্চ কোর্ট 4 দিন অ্যালাউ করছে। ধর্ষণের অভিযোগে শাসক নেতার ভাইপো গ্রেপ্তার হতেই শুরু রাজনৈতিক চর্চা। মাদক খাইয়ে ধর্ষণ, এবার আমি ধর্ষণ কতটা করেছি তার প্রমাণ করতে প্রেগনেন্সি কিটের বা টেস্ট করার জন্য প্রেগনেন্সি কিট পাঠিয়ে দিল যে তুমি প্রেগনেন্ট কিনা সত্যি করে সেটা আমায় জানাও। কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? মুখ্যমন্ত্রী এদের ফাঁসি দেবেন না? একটা বাজে ঘটনা ঘটিয়েছে, শ্লীলতাহানি, ধর্ষণ। সে কে না, সে তৃণমূলের যে পঞ্চায়েত তার ছোট মামা, ডান দিক দিয়ে গেলে বাঁ দিকের পুকুর পাড়ে তার খুড়শ্বশুর থাকেন, আরেকটু ডান দিকে গেলে তার মেসমশাই থাকেন, ওই কানেকশন তৃণমূলের সঙ্গে। এগুলো কোনো কাজের কথা হতে পারে না। খড়দার পাতুলিয়ায় প্রাক্তন পুলিশ কর্মীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তীর বিরুদ্ধে। আবাসনের মধ্যেই 2 তরুণীকে মারধর, হেনস্থা, প্রতিবাদ করলে গুলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। 4 দিন আগে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, আতঙ্কে অভিযোগকারী পরিবার। ফার্স্ট অফ অল উনি আমাকে একটা থাপ্পড় মানে সবার আগে কথা বলতে বলতে, মুখে কথা হতে হতে, তারপর মেরে আমি যখন পড়ে যাই আমার থেকে বলে ফোনটা কেড়ে নে, গাড়ির চাবি কেড়ে নে, এদের কোনোভাবে যেতে দিবি না। আমি তখন আমার যে দিদি ছিল, আমি বলে আমি থানায় চল, এখনই ডায়েরি করব। ওরা বলছে কোনোভাবে এদের থানায় যেতে দিবি না, ওদের ফোন কার, গাড়ির চাবি কার, ওদের এখান থেকে বেরোতে দিবি না। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সদস্যের দাবি, ভিডিওর সত্যতা একটু আগে যাচাই করতে হবে যে আদৌ কি গালিগালাজ বা মারধর করা হয়েছে। আদৌ সেটা হয়নি, ওরা নিজেরাই একটু অসুস্থ অবস্থায় ছিল। আমি মহিলা তো, বেশি বলে ওদেরও মান সম্মান আমি নষ্ট করতে চাই না বা করতে চাই না। বহরমপুরের গোড়াবাজারেও তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ। টোটোয় করে যাওয়ার সময় তরুণীর ভিডিও করার অভিযোগ চালকের বিরুদ্ধে। বুঝতে পেরে আত্মীয়দের ফোন করেন তরুণী, তার পরিজনেরা এসে অভিযুক্তকে বেধড়ক মারধর করে। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এক হাতে টোটো চালাচ্ছিল আর এক হাতে আমার ভিডিও করছিল, সেটা আমি সামনে ফ্রন্ট ওই ছোট মিরর গুলো হয় ওতে দেখে নিয়েছিলাম। আমি ফোন চাওয়াই আমাকে ফোন দেয় না। প্রশ্ন হলো, অপরাধীদের এত বারবারন্ত কিভাবে? 4 জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা সেই প্রশ্নই ফের উস্কে দিচ্ছে। নীলেশ্বর, অনন্ত ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। নারকেলডাঙ্গা ঝুপড়িতে অগ্নিকাণ্ডে আবার প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ক্ষোভ বিক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কারা? তৃণমূলেরই অপর গোষ্ঠী, তাও আবার মেয়রের সামনে দাঁড়িয়ে। একেবারে চোর চোর স্লোগান, আর পুলিশ নীরব দর্শক। নারকেলডাঙ্গায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই সবকিছু, সর্বস্ব হারিয়ে ঘর ছাড়া বহু মানুষ। কিন্তু ঝুপড়ির আগুন নিভলেও ক্ষোভের আগুন জ্বলল তৃণমূলের অন্তরে। অগ্নিকাণ্ডের দায় কার তা নিয়ে রবিবারও তেতে রইল নারকেলডাঙ্গা। প্রকাশ্যে চলে এলো তৃণমূলের কোন দল? দলের কাউন্সিলরের বিরুদ্ধেই সরব তৃণমূল কর্মীরা। মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছতেই কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী গোষ্ঠীর লোকজনরা। কাউন্সিলরের উদ্দেশ্যে দেওয়া হয় চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝুপড়ি তুলে দেওয়ার চক্রান্ত করছেন কাউন্সিলর। বলেছে ঝুপড়ি ভাঙবে, ওই জন্য বলার মানুষ বলে গেছে, ওই জন্য তো সবাই একাই হয়েছে, না তো এমনি কেউ তো হতো না। ঝুপড়ি তুলে দেবো, আর রাখবো না। তোমার কে বলছে? সচিন বলছে, কাউন্সিলর বলছে। অভিযোগ শুনেই মারমুখী হন কাউন্সিলরের অনুগামীরা। পুলিশের সামনেই শুরু হয়ে যায় দুপক্ষের মারামারি। ছেলে আছে এলাকাগুলো মানুষকে ঘুরে ঘুরে আপনি জেনে নিন, দেখে নিন, কথা বলে নিন, আপনারা বুঝতে পারবেন। তোলাবাজি থেকে শুরু করে যত 2 নম্বরই কান, এই 2টো বিল্ডিং দেখুন, পাশে দেখুন 2টো বড় বড় ক্যানেলের উপরে বিল্ডিং। তার প্রতিবাদ আমি করেছি। ওই জলের মিনারেল ওয়াটার বোরেওয়েল করে জল তুলতো, আপনারা মিডিয়া দেখিয়েছেন, মিডিয়া দেখেছেন। ওর ফলস্বরূপ ওর কারবার বন্ধ হয়ে গেছে 2 নম্বরই, তাই জন্য আমার উপর এই অ্যাটাকটা। আপনার উপর কি প্রাণনাশ হুমকি দেওয়া হচ্ছে? তারা তো আপনাদের দলেরই একটা অংশের মানুষ। দলের না, ওরা ক্রিমিনাল। ऐसा पॉलिटिक्स মধ্যে আমি পড়বো না। আইনত যা হবে
আর ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে, এগুলোর মধ্যে আমরা যাব না। শনিবার রাতে নারকেলডাঙ্গার বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি। দুবেলা দুটো রুটির জন্য দিনরাত পরিশ্রম করা, আর সেই পরিশ্রমের পর যখন বাড়িতে এসে সবে মুখে খাবারটুকু তুলে নিতে যান, তখনই ঘটে সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, যার জেরে নাওয়া খাওয়া ভুলে রুটি ফেলে, যার জন্য এত কষ্ট, সেই রুটি ফেলে ঘর ছাড়া হতে হয়েছিল এই নারকেলডাঙ্গার মানুষগুলিকে। সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের, আর তা নিয়েও তৃণমূলের কোন দল? আগেও হয়েছে, ওখানকার যতগুলো ওই চালা বানানো হয়েছে রোহিঙ্গাদের জন্য, সমস্ত জায়গা থেকে শচীন সিং এবং তার দলবল 2.5 লাখ 3 লাখ করে টাকা নিয়েছে। সেই টাকার বিনিময়ে, এ কথা আমি বলছি না, তৃণমূলেরই একটা অংশ ওখানে বলছে। এখানে হঠাৎ এই কাউন্সিলর এই করেছেন, এই কথাগুলো যারা বলছেন তারা একটা দুর্ঘটনার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে ওখানে নাটক করেছেন। কারা করেছেন, পেছনে কে আছে, দল নজর রাখছে। কারো পুড়ে ছাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড, বই খাতা, কারো আবার বিয়ের মুখে অর্থ গয়না সব পুড়ে ছাই। এই গৃহহীন গরিব পূর্ব মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে লোকেরা থেকেই যাচ্ছে। সত্যজিৎ মণ্ডল, সোমা দাস ও সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। হুগলির পান্ডুয়ার পর জলপাইগুড়ির ঘটনাটা এই মুহূর্তে আমাকে প্রশ্নটা করতে বাধ্য করছে। সেটা হলো, আগে যেরকম পুলিশের উর্দি দেখলে মানুষ একটু ভয় পেতেন, ভয় ডর ছিল, সেই পুলিশের উর্দি দেখে ভয় পাওয়াটা কি একেবারেই চলে গিয়েছে? নাহলে ভাবুন একবার, জলপাইগুড়ির যেই ঘটনা আপনাদের দেখাবো বিস্তারিত, মাধ্যমিক পরীক্ষার আগে তারস্বরে মাইক বাজিয়ে একটা অনুষ্ঠান চলছিল, অভিযোগ যায় পুলিশ গিয়ে মাইকের ভলিউম কমাতে বলে, আর তাতেই নাকি পুলিশের ওপর তেড়ে যায় বেশ কয়েকজন। শুধু তেড়ে যাওয়া নয়, পুলিশকে ঘিরে ধরে মারধরও করা হয়। ভাবুন একবার, যে কারণে এই প্রশ্নটা আরও একবার তুলছি, তাহলে কি পুলিশের ওই উর্দি দেখে আর মানুষ ভয় পাচ্ছে না, নাকি অন্য কোনো কারণ? কোত্থেকে আসছে এত সাহস? সোমবার থেকে মাধ্যমিক। শনিবার গভীর রাতে জলপাইগুড়ির গড়ালবাড়ি নাগপাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে চলছিল অষ্টপ্রহর নাম সংকীর্তন। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মাইক বন্ধের কথা বলে, তারপর ধুন্ধুমার। কি কাণ্ড হয়েছে সেটা পুলিশের গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখমও হয়েছেন, তারপরেও ভয় ডর নেই স্থানীয়দের। কীর্তন চলাকালীন কোতোয়ালি থানার যে এসআই কে নাম জানি না, আইসি ডাইরেক্ট আমাদের এখানটা এসে ভাঙচুর করে এবং মাইকের পট টট সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ফলে এখানকার লোকজন বাধা দেয়। যত পাবলিক বা পুলিশকে ধাক্কাধাক্কি করে কেউ গাড়িতে উঠে দিল। আচ্ছা, তারপরে টাইস ভাঙিয়ে দিল আমাদের পাবলিক, পুলিশের গাড়ি। ভাগ্য ভালো ছিল, ওদের দাঁড়ায় এরকম কোনো আদৌ কেউ বলতে পারবে না যে পুলিশকে মারধর করছে। মারধর করা হয়নি, ওকে শাসানো হয়েছে। আমরা সবারই নাম পেয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবারের কথাই ধরুন, হুগলির পান্ডুয়ার পাঁচঘরাতোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজছিল। খবর পেয়ে পুলিশ যায়, ডিজে বন্ধ করতে বলায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। জখম হন এক পুলিশ অফিসার। পরে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। গ্রামে গ্রামে তল্লাশি করে 42 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামের মানুষ বলছেন, নিরীহদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ। আমার স্বামীকে ধরেছে, আমার ছোট ছেলেকে ধরেছে, আমার একটা ভাগনাকে, আর এই দেওরের ছেলের মেয়ে জামাইকে ধরেছে, নন্দাইকে ধরেছে। তারা কোনো ঝামেলা করেনি, কিন্তু তাদের ধরেছে। হ্যাঁ, ধরেছে, বাড়ি থেকে ধরে নিয়েছে। আমার বৌমাকে বলছে, এই মাথায় মেরে এক্ষুনি মাথা ফাটলে পেটে মেরে পেট ফাটিয়ে দেবো বলছে। যে পুজোয় ডিজে বাজছিল সেই পুজো নাকি পঞ্চায়েত প্রধানের, তিনি নাকি পেল্লায় ডিজের ব্যবস্থা করেছেন। প্রধান যে বড় মাইক নিয়ে এসেছে, বিশাল মাইক, ওইটাই হচ্ছে আমাদের ওখানে প্রধানের মাইক। কোথা থেকে এসেছিল মাইকটা? দীঘা থেকে নাকি এসেছিল। প্রচুর টাকা তো ভাড়া। প্রচুর টাকা, 1.5 লাখ না কত টাকা ভাড়া। প্রধান করে পুজোটা, তৃণমূলের প্রধান। হ্যাঁ, তৃণমূলের প্রধান। তৃণমূলের প্রধানের পুজোর বিসর্জনে বিরাট ডিজে, তার দাপট থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। তারপর গ্রেফতার করা হয় নিরীহদের। এরপরেও পুলিশের ওপর ভরসা থাকবে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বঙ্গবন্ধুর সম্মানই যেখানে নেই, যে দেশে নেই, সেখানে যারা সাধারণ হিন্দুরা রয়েছে বা সাধারণ মানুষজন রয়েছে, তাদের অবস্থা কি হবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে যারা সংখ্যালঘু, মানে হিন্দুদের কথাই বলছি, তাদের ওপর অত্যাচার চলছে, ধর্মান্তরণ করা হচ্ছে তাদেরকে জোর করে। এই মালদার সুখদেবপুর, তার উল্টো দিকেই বাংলাদেশের শিবগঞ্জ।
এই ধরনের এলাকাগুলোতে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তাদেরকে জোর করে ধর্মান্তরণ করা হচ্ছে, ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হচ্ছে। হিন্দু যে মহিলারা রয়েছে তাদের ওপরও নারী নির্যাতন চলছে। আচ্ছা, ইউনূস কি অন্ধ? এই প্রশ্নই বারবার করে ঘুরে ফিরে আসে। মালদার সুখদেবপুরে সীমান্তে লাগাতার উস্কানি, বিজেপির মদতে ভারতীয় চাষিদের ফসল কেটে নিয়ে যাচ্ছে লুটেরা বাংলাদেশিরা। সুখদেবপুর সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, সেখানে কি হচ্ছে? 21শে সেপ্টেম্বর 2024 সালে বাগদুরাপুর মাহফিলের মধ্যে আমার ভাইজান, আপনার কলিজার টুকরা সন্তান, এখন যেটা হচ্ছে খালেদ, আপনার মেয়ে আয়েশা, বড় সন্তান তো হুজাইফা, উনি ঢাকায় আছেন নাকি কাজের জন্য। জি, 4 জন ইসলাম গ্রহণ করেছিলেন। হয়তো আপনিও আগে 5 জন, আপনার আম্মা তো, আচ্ছা, আমার ভাইজানের আম্মাও ইসলাম গ্রহণ করেছেন। এখন শুধু ভাবি বাকি ছিলেন। তো প্রায় কয় মাস হয়ে গেল আজকে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 4 মাস, দীর্ঘ 4 মাস ধরে। তো দেখা যাচ্ছে যে ভাইজান একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, মানে আমরা দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যদি, ভাইজানকে বলছিলাম ভাবিকেও যদি একসাথে করে নেয় তাহলে গোটা পরিবারটা কি হয়ে যাবে, একত্রিত বরণ হবে, তাদেরকেও ভালো লাগবে, পরিবারটা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এবং ছেলেগুলো একটা জায়গা পাবে, তাদেরকে আস্থা তৈরি হবে। তো যাই হোক, কিছুটা সময় একটু নিয়েছেন, ভাইজানকে বললাম ধৈর্য ধরেন, দোয়া করেন, আমরা দোয়া করতেছিলাম। চাঁপাইনবাবগঞ্জের এক বিবাহিত মহিলা ধর্ম পরিবর্তন করতে রাজি হননি, তাকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করা হয়। মহিলা একসময় বাধ্য হন ধর্ম পরিবর্তন করতে, সরকারি স্ট্যাম্প পেপারে সম্মতিও লিখে নেওয়া হয়। গতকালকে বলা হয়েছিল কালিমা পড়ার জন্য, তো আমি বললাম যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি এটা সুযোগ আছে, যেহেতু এফিডেভিট করে একটা কাগজ করে নিলে তাহলে সবচেয়ে জিনিসটা আরো সবচেয়ে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ সেটা চলে এসেছে আমাদের। তিনিও স্বইচ্ছায় সজ্ঞানে ইসলাম গ্রহণ করতেছেন। তো আমাদের ইনশাআল্লাহ এফিডেভিটের কাগজও আমাদের এখানে চলে এসেছে, ভাবি ইসলাম গ্রহণ করেছেন, এটা আমাদের কোর্টের হচ্ছে, এটা আমাদের কাগজ। এখন আমরা কালিমা পড়ে শুধুমাত্র কি করাবো, এখন ইনশাআল্লাহ আমরা মুসলমান করাই দেবো ইনশাআল্লাহ, সবার সামনে। তো ভাবি একটু লক্ষ্য করেন আমাদেরকে, আমি বলি, আপনি আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, সেপ্টেম্বরে মহিলার পরিবারের বাকিরা চাপে পড়ে ধর্ম পরিবর্তনে বাধ্য হয়েছিলেন, কিন্তু ওই মহিলা ধর্ম পরিবর্তনে রাজি ছিলেন না। টানা 4 মাস নির্যাতন করে মহিলাকে রাজি করানো হয়। জানুয়ারিতে মহিলার ধর্মান্তরণ হয়। সেদিন ওই পরিবারে এলাকার মৌলবাদীরা হাজির হয়েছিল। তাদের উপস্থিতিতে অসহায় এক মহিলার সপরিবারে আত্মসমর্পণের ভিডিও সামনে এসেছে। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের শাসনে বাংলাদেশে আর কি বা হতে পারে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদের বাঁকুড়ার ছবি দেখাবো। সেখানে সরকারি সম্পত্তিকে ওয়াক অফ সম্পত্তিতে পরিণত করার অভিযোগ তুলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। রীতিমতো নথি দেখিয়ে এক্স হ্যান্ডেলে তাঁর এই পোস্ট। আর স্বভাবতই এই ঘটনায় বেশ কিছু কানাঘুষোও শোনা যাচ্ছে। মানে এই ঘটনায় জেলা প্রশাসনের পাশেই ঠাড়ে ঠোড়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। একবার দেখুন বিস্তারিত। ওয়াক অফ বিল নিয়ে জোর চাপানুতর দেশে। যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার মুখে। এর মধ্যেই বাঁকুড়ায় জমি হস্তান্তর নিয়ে বড় অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এই বাঁকুড়া শহরে 1 নম্বর খতিয়ানে আজ জমি এখানকার জেলা শাসকের নির্দেশে এডিএম এলার ওয়াক অফ প্রপার্টি বলে 30/1/2025 কোতোয়ালির নামে এখানে রেকর্ড করিয়ে দিয়েছেন। যাবতীয় নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু। অভিযোগ, বাঁকুড়া শহরের মাচানতলায় সরকারি 0.09 একর জমি ওয়াক অফ বোর্ডকে দিয়ে দিয়েছে জেলা প্রশাসন। যখন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলে যত পুরনো ওয়াক অফ প্রপার্টি আছে তার বাইরে নতুন কোন প্রপার্টিকে ওয়াক অফ প্রপার্টি করা যাবে না, এই রকম একটা সময় এখানকার জেলা শাসক কার নির্দেশে, কোন তোষণের রাজনীতিতে ওয়াক অফ প্রপার্টি হিসেবে রেকর্ড করান 30 জানুয়ারি, কার নির্দেশে? বিরোধী দলনেতার হুঙ্কার, এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করবেন। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু। জেলা কংগ্রেসের নেতাও জেলা শাসকের জবাব চাইছেন। জেলা শাসক কিভাবে এটা পারমিশন দিলেন আমি বুঝতে পারছি না, কারণ এটা তো লোকসভাতে পেন্ডিং হয়ে রয়েছে। কিভাবে এলারে কিভাবে নথিভুক্ত হলো, এই উত্তরটা আমার মনে হয় জেলা শাসকের দেওয়া উচিত। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী অবশ্য জেলা প্রশাসনের সিদ্ধান্তের পক্ষেই দাঁড়িয়েছেন। এখানে সমস্ত লোক বসবাস করে,
ঠিক আছে, ম্যাক্সিমাম সংখ্যালঘুরে বসবাস করে থাকে মাচানতলা এলাকাটা, তো তাদেরকে সরকার তো জায়গা দিতেই পারে। যেখানে দিয়েছে তো জেলা শাসক, কোনো পলিটিক্যাল পার্টি তো দেয়নি, আর এমএলএ মন্ত্রী এমপিরাও দেয়। তো জেলা শাসকরা আইন বিধি মেনে নিশ্চয়ই দিয়েছে, বেআইনিভাবে তো দেবে না সরকারি জমি, আর পাবেও না বেআইনিভাবে। বাঁকুড়া জেলা প্রশাসনের কোনো বক্তব্য মেলেনি। টিভি9 বাংলার ফোন ধরেননি বাঁকুড়ার জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এবার চোখ রাখা যাক ছত্তিশগড়ের দিকে। ছত্তিশগড়ে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে 31 জন মাওবাদীর মৃত্যু হয়েছে, অবশ্য 2 জন জওয়ানেরও প্রাণ গিয়েছে। ये अर्बन नक्सल की भाषा बोलने वाले, इंडियन स्टेट के खिलाफ लड़ाई की घोषणा करने वाले न संविधान को समझ सकते हैं, न देश की एकता को समझ सकते हैं। প্রধানমন্ত্রী সংসদে তোপ দাগছেন আরবান নকশালদের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টাইমলাইন বেঁধে দিয়েছেন। 2026-এর 31শে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান চালিয়ে যাচ্ছে স্পেশাল ফোর্স। ইন্দ্রাবতী জাতীয় অভয়ারণ্যে যৌথ বাহিনীর অভিযানে 31 জন মাওবাদী মারা গিয়েছে। ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স, স্পেশাল টাস্ক ফোর্স আর বস্তার ফাইটার ফোর্স একযোগে অভিযান চালিয়েছিল। মাওবাদীদের থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং প্রচুর গোলাবারুদ উদ্ধার হয়েছে, বিস্ফোরকও পাওয়া গিয়েছে। নিহতদের শনাক্তকরণ চলছে। अभियान के दौरान आज दिनांक 9 फरवरी को प्रातः 8 बजे से अनेक बार माओवादी एवं सुरक्षा बल के बीच में मुठभेड़ हुई। मुठभेड़ के पश्चात इलाके के सर्चिंग में अब तक कुल 31 माओवादियों का डेड बॉडी रिकवर की गए थे। सभी माओवादियों का शनाख्ती की कार्रवाई की जा रही है। এনকাউন্টারে মৃত্যু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর 2 জওয়ানের, আহত হয়েছেন 2 জন, তারা বিপদমুক্ত। मुठभेड़ में जो 2 घायल जवान हैं, दोनों को वहां से एयरलिफ्ट करके रायपुर हॉस्पिटल के लिए लाया गया है। दोनों जवानों से मिलकर हम डॉक्टरों से इसकी रिपोर्ट जान करके आए हैं, तो दोनों अभी आउट ऑफ डेंजर है। সোশ্যাল মিডিয়ায় মাওবাদী দমন অভিযানের সাফল্য ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নিজের ডেডলাইনের কথা স্মরণ করে দিয়েছেন অমিত শাহ। গত বছর ছত্তিশগড়ে 219 জন মাওবাদীর মৃত্যু হয়েছিল। এবছর এখনো পর্যন্ত মারা গিয়েছে 249 জন মাওবাদী। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।